রাত তখন গভীর। তেল আবিবের আকাশে বেজে ওঠে সাইরেন। মানুষ ছোটে বাংকারের দিকে। এই সাইরেন যে ক্ষেপণাস্ত্রের জন্য বাজছে তার নাম আগে থেকেই লেখা আছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবচেয়ে ভয়ের তালিকায়, কাদার এফ। প্রায় 2000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র শুধু কাগজে কলমের হুমকি নয়, এটি এক প্রমাণিত যুদ্ধক্ষেত্রে বহুবার ব্যবহৃত অস্ত্র। আর তার চেয়েও বড় প্রশ্ন এখন উঠছে অন্য জায়গায়, এরপর কোথায়? কাদার পরিবারের সবচেয়ে দীর্ঘ পাল্লার সদস্য এই কাদার এফ। 2007 সালে প্রথম প্রকাশ্যে আসা এই সিরিজের শিকড় গিয়ে ঠেকে শাহাব 3 পর্যন্ত, যার প্রযুক্তিগত ভিত্তি এসেছিল উত্তর কোরিয়া আর সোভিয়েত আমলের নকশা থেকে। কিন্তু ইরান বসে থাকেনি পুরনো নকশা নিয়ে। কাদার এস, কাদার এইচ পেরিয়ে কাদার এফ এখন 2 স্তরের নকশায় তৈরি। তরল জ্বালানির প্রথম স্তর আর বিচ্ছিন্ন যোগ্য ওয়ারহেড অংশ। শাহাবের যেখানে জ্বালানি ভরতে ঘন্টার পর ঘন্টা লাগতো, কাদার এফ প্রস্তুত হয়ে যায় মাত্র 30 মিনিটে। অর্থাৎ উৎক্ষেপণের আগেই তাকে মাটিতে ধরে ফেলা আরও কঠিন। ইনার্শিয়াল ন্যাভিগেশনের সঙ্গে জিপিএস সংশোধনযুক্ত এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড শেষ মুহূর্তে দিক পরিবর্তন করতে পারে নিশানা আরও নিখুঁত করার জন্য। প্রায় 1000 কেজি পর্যন্ত প্যালট বহনে সক্ষম কাদার এফ এর কিছু সংস্করণে আছে ক্লাস্টার মিউনিশন, যা একসঙ্গে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার জন্য ডিজাইন করা। 2025 সালের জুনে ইরান ইসরায়েল সংঘাতের সময় বিপ্লবী গার্ড নিজেই স্বীকার করেছিল কাদার সিরিজ, ইমাদ আর কঠিন জ্বালানির খাইবার সেখান একসঙ্গে ব্যবহার করার কথা। লক্ষ্য ছিল তেল আবিব আর হাইফা। আর 2026 সালের ফেব্রুয়ারিতে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর প্রতিশোধমূলক হামলায় ইরান আবার কাদার ব্যবহারের কথা স্বীকার করে। এবার নতুন খোরামশার 4 এর সঙ্গে যৌথভাবে ক্লাস্টার ওয়ারহেড নিয়ে তেল আবিবের কাছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন এটাকে বর্ণনা করেছিল এক জ্যেষ্ঠ কর্মকর্তা হত্যার প্রতিশোধ হিসেবে। ইসরায়েলও পাল্টা লক্ষ্যবস্তু করেছে ইস্পাহানে মজুত রাখা কাদার ক্ষেপণাস্ত্র আর উৎক্ষেপণ কেন্দ্র। যুদ্ধ শুধু আকাশে নয়, লড়াই চলছে মাটির নিচে। কাদার এফ ইরানের সবচেয়ে আধুনিক অস্ত্র নয়, নতুন কঠিন জ্বালানির ডিজাইনগুলো দ্রুত উৎক্ষেপণযোগ্য আর ট্র্যাক করা কঠিন। কিন্তু কাদার এফ এর গুরুত্ব ভিন্ন জায়গায়। এটা ইরানের প্রমাণিত রণাঙ্গনে যাচাই হওয়া এমন এক ব্যবস্থা যা বারবার ইসরায়েলের গভীরে আঘাত হানার সক্ষমতা দেখিয়েছে। বিশ্লেষকরা বলছেন ম্যানুভারেবল ওয়ারহেড আর ক্লাস্টার সংস্করণ সরাসরি আয়রন ডোম আর থার্ডের মতো ব্যবস্থাকে ফাঁকি দিতে তৈরি করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের 2022 সালের হিসাব অনুযায়ী ইরানের হাতে 3000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পাহাড় কেটে তৈরি মিসাইল সিটি নামের ভূগর্ভস্থ ঘাঁটিতে সুরক্ষিত শাহাব 3, সেজ্জিল আর খোররামশার পরিবারের অস্ত্র। আর সবচেয়ে চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হচ্ছে উত্তর কোরিয়ার হোয়াসং 15 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত 80 টনের একটি রকেট বুস্টার পিয়ংইয়ং থেকে তেহরানে পাচার হয়ে থাকতে পারে। যে হোয়াসং 15 এর পাল্লা প্রায় 8000 কিলোমিটার, তাত্ত্বিকভাবে মার্কিন মূল ভূখণ্ডের বড় অংশ যার নাগালে। ইরানের হাতে কার্যকর পারমাণবিক অস্ত্র বা প্রমাণিত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের কোনো স্বাধীনভাবে যাচাই হওয়ার প্রমাণ নেই। ইরান কি করতে চায় আর তার হাতে আসলে কি আছে, এই দুয়ের মধ্যে ফারাক বিশাল। তবু পশ্চিমা বিশ্লেষকদের ঘুম উড়িয়ে দিচ্ছে অন্য একটি হিসাব। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক প্রযুক্তি, ড্রোন ঝাঁক, ভূগর্ভস্থ ঘাঁটি আর ইলেকট্রনিক যুদ্ধ কৌশল মিলিয়ে ইরান বছরের পর বছর ধরে গড়ে তুলেছে এমন এক কৌশল যার লক্ষ্য একটাই: যুক্তরাষ্ট্রের প্রচলিত সামরিক প্রাধান্যকে যতটা সম্ভব ব্যয়বহুল আর ঝুঁকিপূর্ণ করে তোলা। পারস্য উপসাগরের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একটি বিশাল যুদ্ধ জাহাজ। অত্যাধুনিক রাডার ঘুরছে, আকাশে টহল দিচ্ছে যুদ্ধ বিমান, চারপাশে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর নিরাপত্তা। বাইরে থেকে দেখলে মনে হবে এই জাহাজকে থামানোর ক্ষমতা পৃথিবীর কারণে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ইরানের দক্ষিণ উপকূলের কোনো অজানা পাহাড়ি ঘাঁটিতে একটি ছোট্ট ড্রোন লঞ্চারের ঢাকনা নিঃশব্দে খুলে যায়। কয়েক সেকেন্ড পর আকাশে উড়ে ওঠে একটি শাহেদ ড্রোন। না, এটি কোনো বিশাল যুদ্ধ বিমান নয়, এটি একটি কিং সাইজ ম্যাট্রেসের সমান ছোট একটি উড়ন্ত অস্ত্র। ভেতরে দামি সামরিক প্রযুক্তিও নেই, অনেক উপাদানে সাধারণ বাণিজ্যিক ইলেকট্রনিক্সের মতো। কিন্তু যুদ্ধের ইতিহাস বহুবার দেখিয়েছে যে অস্ত্রকে সবচেয়ে বেশি অবহেলা করা হয়, শেষ পর্যন্ত সেই অস্ত্রই সবচেয়ে বড় আতঙ্কে পরিণত হয়। এটাই ইরানের কৌশল। বিশ্বের অনেক দেশ বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বানায়। ইরান সেই পথে হাঁটেনি। তারা এমন এক অস্ত্র তৈরি করেছে যার দাম কম, উৎপাদন দ্রুত আর সংখ্যায় এত বেশি যে প্রতিটি ধ্বংস করলেও নতুন ড্রোন আবার আকাশে উঠে আসে। এখানেই শাহেদ ড্রোনের আসল শক্তি। ধরা যাক একটি শাহেদ ড্রোনের কার্যকর পাল্লা প্রায় 500 মাইল। এর মানে শুধু উপকূল থেকে সোজা সামনে উড়ে যাওয়া নয়,
বরং ইরানের শত শত কিলোমিটার দীর্ঘ উপকূল জুড়ে অসংখ্য সম্ভাব্য উৎক্ষেপণ স্থল তৈরি করা সম্ভব। শত্রু জানেই না ড্রোনটি কোথা থেকে উঠবে। একটি লক্ষ্যবস্তুকে রক্ষা করতে হলে শুধু আকাশ নয়, হাজার হাজার বর্গমাইল সম্ভাব্য উৎক্ষেপণ অঞ্চলেও নজরদারিতে রাখতে হবে। এটাই যুদ্ধের সবচেয়ে কঠিন সমীকরণ। ধরা যাক একটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালীর কাছে টহল দিচ্ছে। সেটি হয়তো পৃথিবীর সেরা রাডার, ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত। কিন্তু যদি একই সময়ে বিভিন্ন দিক থেকে একসঙ্গে ডজন খানেক বা শতাধিক ড্রোন এগিয়ে আসে, তাহলে প্রতিটি লক্ষ্যবস্তু শনাক্ত, ট্র্যাক এবং ধ্বংস করা ক্রমশ কঠিন হয়ে পড়ে। এ কারণেই সামরিক বিশ্লেষকেরা ড্রোন সোয়ার্ম বা ড্রোনের ঝাঁককে আধুনিক যুদ্ধের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখেন। আর এখানেই ইরানের আরেকটি সুবিধা, এই ড্রোনগুলো অত্যন্ত ব্যয়বহুল নয়। একটি হারালেও কৌশল ভেঙে পড়ে না, বরং একই সময়ে বহু ড্রোন পাঠিয়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখাই মূল উদ্দেশ্য। একটি ড্রোন ভূপাতিত হলেও অন্যটি এগিয়ে যেতে পারে। এটি শক্তির নয়, সংখ্যার যুদ্ধ। কিন্তু শুধু সংখ্যাই নয়, ইরানের ভূগোলও তাদের বড় মিত্র। দেশটির পশ্চিম ও দক্ষিণ পশ্চিম জুড়ে বিস্তৃত জাগ্রস পর্বতমালা প্রকৃতির তৈরি বিশাল ঢাল। এই পাহাড়ি অঞ্চল অসংখ্য গোপন ঘাঁটি, সুড়ঙ্গ, মোবাইল লঞ্চার ও ছদ্মবেশী অবস্থান তৈরির সুযোগ দেয়। স্যাটেলাইট বা নজরদারি বিমান সবসময় প্রতিটি অবস্থান শনাক্ত করতে পারে না। অর্থাৎ শুধু ড্রোন ধ্বংস করলেই হবে না, কোথায় লুকিয়ে আছে সেই উৎক্ষেপণ প্ল্যাটফর্ম সেটিও খুঁজে বের করতে হবে। আর সেটি সবচেয়ে কঠিন কাজ, কারণ একটি মোবাইল লঞ্চার কয়েক মিনিটের মধ্যেই অবস্থান বদলে ফেলতে পারে। পাহাড়ের আড়াল থেকে ড্রোন ছুড়ে আবার অদৃশ্য হয়ে যাওয়া সম্ভব। ফলে প্রতিশোধমূলক হামলা চালাতে গিয়েও অনেক সময় লক্ষ্যবস্তু খুঁজে পাওয়া যায় না। এখানেই ইরানের যুদ্ধনীতি অন্যদের থেকে আলাদা। তারা শুধু অস্ত্র বানায় না, তারা এমন একটি ব্যবস্থা গড়ে তোলে যেখানে প্রতিটি অস্ত্রের সঙ্গে যুক্ত থাকে ভৌগোলিক সুবিধা, বিকেন্দ্রীকৃত উৎপাদন, দ্রুত পুনরায় সরবরাহ এবং দীর্ঘমেয়াদী ক্ষয় যুদ্ধের প্রস্তুতি। আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা অস্ত্র প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত ফুরিয়ে যাচ্ছে। যুদ্ধের শুরুতে যে আত্মবিশ্বাস ছিল, এখন তা জায়গা করে দিচ্ছে হিসাব নিকাশ আর সীমাবদ্ধতার কঠিন বাস্তবতায়। যুদ্ধক্ষেত্রে সবসময় গোলাবারুদি শেষ কথা বলে না, কখনো কখনো শেষ কথা বলে কে টিকে থাকতে পারে। আর এই লড়াইয়ে যতই চাপ আসুক, ইরান যেন সেই টিকে থাকার গল্পটাই লিখে যাচ্ছে, নিঃশব্দে কিন্তু ভয়ঙ্করভাবে। 2026 সালের ফেব্রুয়ারিতে অপারেশন এপিক ফিউরি শুরু করার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এই অভিযান কয়েকদিনের মধ্যেই শেষ হবে। সেই সময়সীমা পরে বাড়িয়ে কয়েক সপ্তাহ করা হয়। কিন্তু বাস্তবতা 5 মাস পার হয়ে গেছে, যুদ্ধ থামেনি, বরং ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিম এশিয়ায়। আর এই দীর্ঘযুদ্ধেই ফাঁস হয়ে গেছে আমেরিকার এক বড় দুর্বলতা। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ এখন 1000-এর নিচে নেমে এসেছে, কিছু হিসাব অনুযায়ী 759 থেকে 827-এর মধ্যে। অন্যদিকে থার্ড ইন্টারসেপ্টর রয়েছে মাত্র প্রায় 250-টির মতো। অর্থাৎ যুদ্ধের শুরু থেকে প্রায় 65% প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে ব্যবহৃত বা হারিয়ে গেছে। প্যাট্রিয়ট ও থার্ডই ছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের প্রধান ঢাল, যা ইরানের ব্যালিস্টিক মিসাইলের ড্রোন হামলা ঠেকাতে ব্যবহৃত হয়েছে। এমনকি এখন এমন পরিস্থিতিও তৈরি হচ্ছে যেখানে যুক্তরাষ্ট্রের কমান্ডাররা কিছু ক্ষেপণাস্ত্র ইচ্ছা করেই ভূপাতিত করছেন না, যদি তা জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে। কারণ প্রতিটি ইন্টারসেপ্টর এখন অমূল্য। প্রতিটি ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে ভাবতে হচ্ছে এটি কি সত্যিই প্রয়োজন। অন্যদিকে ইরান ঠিক উল্টো পথে হাঁটছে। প্রচণ্ড আঘাতের পরও তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থামেনি, বরং তারা প্রমাণ করেছে সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যেতে সক্ষম। শুধু তাই নয়, হরমুজ প্রণালীর মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে তাদের প্রভাব এখনও অটুট। বিশ্ব বাণিজ্যের এক বড় অংশ এই পথ দিয়ে চলে, অর্থাৎ ইরান এখনও বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ সুইচ হাতে ধরে আছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হঠাৎ করেই নতুন হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। শর্ত একটাই, দ্রুত একটি চুক্তি হতে হবে। ট্রাম্প দাবি করেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনুরোধেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন এর পেছনে আরও বড় কারণ রয়েছে, অস্ত্রের ঘাটতি। কারণ খুব সহজ, যে গতিতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার হচ্ছে সেই গতিতে তা উৎপাদন করা সম্ভব নয়। 2025 সালে যেখানে মাত্র 600 প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর তৈরি হচ্ছে, সেখানে যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়েছে তার চেয়েও বেশি। থার্ডের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ, বছরে মাত্র 96টি তৈরি হয়।
অর্থাৎ ক্ষয়পূরণ করার মতো সক্ষমতা শিল্প খাতে এখনও তৈরি হয়নি। তবে যুক্তরাষ্ট্র বসে নেই। ইতোমধ্যে লকহিড মার্টিন এর সঙ্গে বহু বিলিয়ন ডলারের চুক্তি করা হয়েছে, যার মাধ্যমে প্যাট্রিয়ট উৎপাদন বাড়িয়ে বছরে 2000 ইউনিটে নেওয়ার পরিকল্পনা চলছে। থার্ডের ক্ষেত্রে উৎপাদন 4 গুণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এইসব পরিকল্পনা বাস্তবায়ন হতে সময় লাগবে, আর যুদ্ধ অপেক্ষা করে না। যদি এখনই যুক্তরাষ্ট্র এই পরিমাণ চাপ সামলাতে হিমশিম খায়, তাহলে ভবিষ্যতে যদি চীনের মতো শক্তির সঙ্গে সংঘাত হয়, তখন কি হবে? যুক্তরাষ্ট্রের মিত্ররাও এখন বিকল্প পথ খুঁজছে। ইরান, চীন বা ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। রিয়াদ কি তবে ধূলিসাৎ হতে চলেছে? 1650 কিলোমিটার দূরের আবু মাহদি আল মুহান্দিস মিসাইলের টার্গেটে এবার ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রাসাদ। মধ্যপ্রাচ্যের বারুদ ভর্তি যুদ্ধক্ষেত্রে দাবানল ছড়িয়ে পড়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রায়। মার্কিন সাম্রাজ্যবাদকে মদত দিতে গিয়ে সৌদি আরব যে কতটা আত্মঘাতী খেলায় মেতেছে, তা হয়তো রিয়াদের নীতি নির্ধারকরা টের পেতে শুরু করেছেন। ওয়াশিংটনকে আশ্রয় দেওয়ার খেসারত তুলতে তেহরানের নেতৃত্বে এবার মাঠে নেমেছে ইরাকের অদম্য প্রতিরোধ যোদ্ধারা। সৌদি রাজ পরিবারের চোখের ঘুম কেড়ে নিতে ইরাক থেকে উন্মোচন করা হয়েছে সম্পূর্ণ নতুন ও বিধ্বংসী এক অস্ত্র, আবু মাহদি আল মুহান্দিস ক্রুজ মিসাইল। সৌদি সীমান্ত পেরিয়ে এই ক্ষেপণাস্ত্রের আগুনে পুরো মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্র কি চিরতরে বদলে যেতে চলেছে? 1650 কিলোমিটারের মৃত্যুবান রিয়াদের বুক চিরে আছড়ে পড়তে প্রস্তুত। ইরাকের প্রতিরোধ জোট ইসলামিক রেজিলিয়েন্স ইন ইরাক সম্প্রতি যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, তা বিশ্ব সমরবিদদের মাথায় বাজ ফেলে দিয়েছে। 1650 কিলোমিটার পাল্লার এই আবু মাহদি আল মুহান্দিস মিসাইল ইরাকের যে কোনো প্রান্ত থেকে উৎক্ষেপণ করা হলে তা মুহূর্তেই ধূলিসাৎ করে দিতে পারে সৌদি আরবের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ সামরিক ও তেল অবকাঠামো। সৌদির তেল ও সামরিক ঘাঁটিতে আঘাতের ক্ষমতা। শুধু রিয়াদ বা সৌদি রাজপ্রাসাদী নয়, উপসাগরীয় অঞ্চলে অবস্থিত আমেরিকা ও সৌদির যৌথ সামরিক ঘাঁটিগুলো এখন এই মিসাইলের নিখুঁত নিশানায়। এয়ার ডিফেন্সের বিপর্যয়। পেন্টাগনের $1000 কোটি প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম এই নতুন প্রজন্মের মিসাইল ট্র্যাক করতে কতটা সক্ষম, তা নিয়ে এখন বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আমেরিকাকে পেছন থেকে সমর্থন দিয়ে ক্রাউন প্রিন্স সালমান যে ভুল করেছেন, তা মাসুল এখন সরাসরি সৌদির মাটিতে আছড়ে পড়তে যাচ্ছে। কেন এই নামকরণ? এই বিধ্বংসী মিসাইলের নামকরণ কোনো সাধারণ সিদ্ধান্ত নয়, এর পেছনে লুকিয়ে আছে রক্তের বদলা নেওয়ার এক গভীর রাজনৈতিক ও সামরিক বার্তা। 2020 সালের জানুয়ারি মাসে বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে ইরানের কিংবদন্তি জেনারেল কাশেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস PMF এর উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করেছিল আমেরিকা। মুহান্দিস ছিলেন ইরাকের শিয়া প্রতিরোধ আন্দোলনের অন্যতম প্রধান স্তম্ভ। তারই নামে নির্মিত 1650 কিলোমিটারের মিসাইল যখন সৌদি ও মার্কিন ঘাঁটির দিকে তাক করা হয়েছে, তখন শত্রুপক্ষের বুকে কাঁপন ধরাটাই স্বাভাবিক। 50,000 প্রতিরোধ যোদ্ধার মহামিলন, অক্ষ শক্তির সর্বাত্মক প্রলয়। সমর বিশ্লেষকদের দাবি, এই দীর্ঘপাল্লার মিসাইল কর্মসূচির নেপথ্যে রয়েছে তেহরানের মূল দিক নির্দেশনা ও প্রযুক্তিগত সহায়তা। ইরান আজ প্রমাণ করে দিয়েছে যে তারা কেবল একক কোনো রাষ্ট্র হিসেবে যুদ্ধ লড়ছে না, বরং তারা এক বিশাল ও সুসংগঠিত আঞ্চলিক অক্ষশক্তির নেতৃত্ব দিচ্ছে। সংগঠিত বাহিনী। ইসলামিক রেজিলিয়েন্স ইন ইরাকের ছায়াতলে প্রায় 10টি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী কাজ করছে, যাদের সম্মিলিত সেনা সংখ্যা 50,000-এরও বেশি। বিশাল অস্ত্রাগার। এই 50,000 সেনার হাতে রয়েছে আধুনিক ড্রোন, রকেট, গাইডেড মিসাইল এবং ভারী সাজোয়া বহর। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যখন লোহিত সাগরে সৌদি ও মার্কিন জাহাজে অবরোধ তৈরি করছে, ঠিক তখনই উত্তর দিক থেকে ইরাকের এই 50,000 বাহিনী সৌদিকে কোণঠাসা করে ফেলেছে। এটি তেহরানের এমন এক সাঁড়াশি আক্রমণ যা সামাল দেয়া ওয়াশিংটন বা রিয়াদ কারো পক্ষেই সম্ভব নয়। পেন্টাগনের উচ্চ নিরাপত্তা বেষ্টিত ভূগর্ভস্থ কমান্ড সেন্টার কিংবা তেল আবিবের সামরিক সদর দপ্তরের $multi-million আধুনিক রাডার রুম। পুরো নিয়ন্ত্রণ কক্ষ আচ্ছন্ন এক থমথমে নীরবতায়। হঠাৎ কন্ট্রোল প্যানেলের বিশাল ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল কয়েকটা লাল বিন্দু। মুহূর্তের মধ্যে গর্জে উঠল বিপদ সংকেতের তীব্র সাইরেন। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো অভিজ্ঞ মার্কিন সামরিক কমান্ডারদের। একের পর এক ইলেকট্রনিক কাউন্ট মেজার আর অত্যন্ত শক্তিশালী জ্যামার সক্রিয় করা হলো। কিন্তু না, সব ধরনের আমেরিকান জ্যামিং সিগন্যালকে বুড়ো আঙুল দেখিয়ে ধেয়ে আসছে 1450 কিলোমিটার পাল্লার সেই অমোঘ মারণাস্ত্র। পর্দার ওপাশে থাকা পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা বুঝে গেলেন আবারও ব্যর্থ হয়েছে তাদের $100 কোটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
যুদ্ধের ময়দানে আবির্ভাব ঘটেছে এমন এক অপ্রতিরোধ্য মিসাইলের, যার প্রতিটি গর্জন পেন্টাগনের রাতের ঘুম হারাম করে দিচ্ছে। তেহরানের এই সামরিক জাদু দণ্ডটির নাম খাইবার শেকান। পশ্চিম ইরানের দুর্গম পাহাড়ি সামরিক ঘাঁটি থেকে যখন এই ক্ষেপণাস্ত্র উড়াল দেয়, তখন তার লক্ষ্যবস্তু থাকে হাজার কিলোমিটার দূরের ইসরায়েল কিংবা উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। তরল নয়, কঠিন জ্বালানিতে চালিত এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সময় লাগে অবিশ্বাস্য রকম কম। প্রতিপক্ষ প্রতিক্রিয়া জানানোর বা সতর্ক হওয়ার সুযোগ পাওয়ার আগেই এটি পার করে দেয় শত শত মাইল। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকার সর্বাধুনিক জ্যামিং প্রযুক্তি আর অপটিক্যাল ট্র্যাকিংকে সম্পূর্ণ অকেজো করে দিয়ে খাইবার শেকান কিভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল? সামরিক বিশ্লেষকদের গোপন নথি আর ডিফেন্স সিকিউরিটি এশিয়া রিপোর্ট বলছে, এই অপ্রতিরোধ্য ক্ষমতার নেপথ্যে নিঃশব্দে দাঁড়িয়ে আছে বিশ্ব রাজনীতির আরেক মহাশক্তি, চীনের ড্রাগন আর্মি। সবার অলক্ষ্যে বেইজিং তেহরানের হাতে তুলে দিয়েছে তাদের সবচেয়ে গোপন ও অত্যাধুনিক জ্যামিং বিরোধী স্যাটেলাইট ও রেডিও প্রযুক্তি। মার্কিন সেনাবাহিনী তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে ভেবেছিল ইরানের ক্ষেপণাস্ত্রের পথ ভুলিয়ে দেবে, কিন্তু চীনের সরবরাহ করা জ্যামিং প্রুফ গাইডেন্স সিস্টেমের কারণে আমেরিকান সিগন্যাল অ্যাটাক খাইবার শেকানের কাছে নিছক ছেলে খেলায় পরিণত হয়েছে। তবে শুধু চীনা প্রযুক্তি দিয়ে থামেনি ইরান। তারা পারস্যের এই রণক্ষেত্রকে বানিয়ে ফেলেছে এক পরম টেকনোলজিক্যাল গবেষণাগার। তেহরান প্রতিটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে দেখছে এক অনন্য ডেটা সংগ্রহের মিশন হিসেবে। যখনই একটি খাইবার শেকান উৎক্ষেপণ করা হয়, ইরান কেবল তার আঘাত দেখার জন্য বসে থাকে না। প্রতিপক্ষের রাডার কিভাবে সাড়া দিচ্ছে, শত্রু দেশের ইন্টারসেপ্টর মিসাইল কোন থেকে আসছে, পেন্টাগনের আর্লি ওয়ার্নিং সিস্টেম কত সেকেন্ড সময় নিচ্ছে, প্রতিটি সূক্ষ্ম তথ্য রিয়েল টাইমে সংগ্রহ করে তাদের গোয়েন্দা নেটওয়ার্ক। পরের উৎক্ষেপণেই বদলে ফেলা হয় খাইবার শেকানের অ্যালগোরিদম, গতিপথ এবং তার চূড়ান্ত মুহূর্তের কৌশল। ক্ষেপণাস্ত্রটির সর্বাধুনিক সংস্করণে যুক্ত করা হয়েছে টার্মিনাল ফেজ ম্যানুভারেবিলিটি, অর্থাৎ লক্ষ্যবস্তুর ঠিক মাথার ওপর পৌঁছে এটি এমনভাবে দিক আর গতি পরিবর্তন করে যে আমেরিকার প্যাট্রিয়ট কিংবা ইসরায়েলের অ্যারো 3 সিস্টেমের কম্পিউটার সফটওয়্যার সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়ে। পারস্যের নীল আকাশে ক্ষেপণাস্ত্রটির অবিশ্বাস্য গতিবেগ আর শেষ মুহূর্তের এই বাঁক নেয়া দুয়ে মিলে তৈরি হয় এক গাণিতিক ধাঁধা, যা সমাধান করার ক্ষমতা পশ্চিমা কোনো অ্যান্টিমিসাইল ইন্টারসেপ্টরের নেই। তেহরানের এই নিখুঁত প্রযুক্তিগত রূপান্তর পেন্টাগনের বছরের পর বছর ধরে গড়ে তোলা আকাশ আধিপত্যের অহংকারকে চুরমার করে দিয়েছে। এটি আর কেবল দুটি দেশের মধ্যে কয়েক রাউন্ড ক্ষেপণাস্ত্র আর প্রতিরক্ষার চেনা লড়াই নেই। এটি এখন প্রযুক্তি, রিয়েল টাইম গোয়েন্দা তথ্য আর দ্রুত অভিযোজনের এক শ্বাসরুদ্ধকর ডিজিটাল মহাযুদ্ধ। আমেরিকার চোখের সামনে কাতারের আল উদেদ এয়ারবেজে ইরানের দুর্ধর্ষ বিমান হামলা। পেন্টাগনের সুপার অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমকে একদম বোকা বানিয়ে মার্কিন ঘাঁটির ভেতরে ঢুকে বোমা বর্ষণ করে তেহরানের স্নাইপার পাইলটরা। এ যেন মধ্যপ্রাচ্যের বুকে মার্কিন সামরিক ইতিহাসের সবচেয়ে বড় লজ্জা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মূল সামরিক অলংকার বলা হয় কাতারের আল উদেদ বিমান ঘাঁটিকে। শত শত কোটি ডলারের আর্লি ওয়ার্নিং রাডার, প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স আর সর্বাধুনিক এয়ার সার্ভেইলেন্স ব্যবস্থা দিয়ে ঘেরা এই ঘাঁটি নাকি পৃথিবীর অন্যতম সুরক্ষিত স্থান। কিন্তু ইরানের বীর বিমান সেনারা প্রমাণ করে দিয়েছে, আমেরিকান প্রযুক্তির এই পাহাড় আসলে তাসের ঘরের মতো ভঙ্গুর। কিভাবে সিরাত শহরের শহীদ দোরান এয়ারবেস থেকে উড়ে গিয়ে রাডারের চোখ এড়িয়ে কাতারের তাণ্ডব চালিয়ে এলো তেহরান? চলুন পারস্য উপসাগরের আকাশে লেখা এই মহাকাব্যিক অভিযানের নেপথ্যে কাহিনী উন্মোচন করা যাক। ফ্যান্টম অফ দ্য পার্সিয়ান গালফ, রাডার ফাঁকি দিয়ে নিখুঁত প্রবেশ। ইরানি এয়ারফোর্সের রণকৌশলবিদরা খুব ভালো করেই জানতেন যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ও রাডার নেটওয়ার্কের চোখ এড়ানো স্বাভাবিক উপায়ে অসম্ভব। তাই তারা বেছে নেন এক দুঃসাহসিক ও প্রথা ভাঙা পথ, অতি নিম্ন উচ্চতায় উড্ডয়ন। সিরাজের শহীদ দোরান ঘাঁটি থেকে টেক অফ করে ইরানের দুটি সুখোই Su-24 যুদ্ধবিমান সমুদ্র ও ভূখণ্ডের একদম কোল ঘেঁষে উড্ডয়ন করে। তারা মার্কিন এয়ার ডিফেন্সের স্যাটেলাইট ও রাডার সিগন্যালকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দেয়। জটিল রুট অপারেশন। রুট সিলেক্ট করা হয়েছিল এমন এক জটিল চ্যানেল দিয়ে যেখানে মার্কিন নজরদারি ব্যবস্থার ব্লাইন্ড স্পটগুলো আগে থেকেই বিশ্লেষণ করে রাখা ছিল। আল উদেদ ঘাঁটির আমেরিকান রাডার যখন কিছু বুঝে ওঠার সুযোগ পেল, ততক্ষণে ইরানি সুখোই Su-24 মার্কিন কমান্ড সেন্টার ও গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোর ঠিক মাথার উপর অবস্থান করছে। ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমি, ইরানের জাতীয় বীরের অমর আত্মত্যাগ। এই ঐতিহাসিক ও দুঃসাহসিক মিশনের নেপথ্যে মূল রূপকার ও পাইলটদের একজন ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমি।
আল উদেদ ঘাঁটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁত বোমা হামলা চালিয়ে শত্রুপক্ষের অবকাঠামো ধূলিসাৎ করার পর ফেরার পথে ঘটে সেই নাটকীয় ও ঐতিহাসিক মুহূর্ত। পারস্য উপসাগরের ওপর দিয়ে স্বদেশে আকাশে ফেরার পথে শত্রুপক্ষের একাধিক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসে আঘাতপ্রাপ্ত সুখোই বিমান দুটির দিকে। মাতৃভূমির সুরক্ষায় ককপিটেই প্রাণ উৎসর্গ করেন ব্রিগেডিয়ার জেনারেল কাজেমি। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর সাম্প্রতিক ফরেন্সিক ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে তেহরান তাদের এই জাতীয় বীরের শাহাদাতের বিষয়টি নিশ্চিত করেছে। পুরো ইরান তাকে স্মরণ করছে এক অমর মহাকাব্যের নায়ক হিসেবে, যিনি আমেরিকান সাম্রাজ্যবাদের কেন্দ্রে আঘাত এনে প্রমাণ করেছেন ইরানি পাইলটদের সাহসিকতার সামনে পেন্টাগনের যে কোনো প্রযুক্তি তুচ্ছ। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আক্রমণের জবাবে গত 2 মার্চ পরিচালিত একটি বড় ধরনের সামরিক অভিযান চলাকালে ব্রিগেডিয়ার জেনারেল কাজেমি নিহত হন। মিশনটি সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার মাধ্যমে শত্রুপক্ষকে এক কড়া সতর্কবার্তা পাঠায়। তবে পারস্য উপসাগরের ওপর দিয়ে ফেরার পথে বিমান দুটি শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। একই দিনে ইরানের অন্য পাইলটরা তাদের F-5 যুদ্ধবিমান নিয়ে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প বুহরিংয়ে আরও একটি সফল হামলা চালান। এই পদক্ষেপগুলো ইরান ইরাক যুদ্ধের সময় ইরানি পাইলটদের সাহসিকতার ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। ঘটনাগুলো প্রমাণ করে যে কোনো বহিরাগত শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার মতো সাহস ও দক্ষতা ইরানের সামরিক বাহিনীর রয়েছে। একই সাথে ইরানি কর্মকর্তারা পুনরায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দেশের ওপর কোনো হামলা হলে তার তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে। কোনো দেশের সেনাপ্রধান কিংবা প্রেসিডেন্টকে হত্যা করে কি সেই দেশের সার্বভৌমত্ব ধুলোয় মিশিয়ে দেওয়া সম্ভব? আমেরিকা আর ইসরায়েল ভেবেছিল জবাবটা হয়তো হ্যাঁ, কিন্তু পেন্টাগনের রণকৌশলকে বুড়ো আঙুল দেখিয়ে সাবেক সোভিয়েত ইউনিয়নের এক অতি গোপন সামরিক নকশাকে হাতিয়ার করেছে ইরান। রাশিয়ার সেই পুরনো থিওরিকে আধুনিক প্রযুক্তির সাথে মিশিয়ে তেহরান আজ এমন এক মাথাহীন অদৃশ্য সেনা বা মোজাইক ডিফেন্স তৈরি করেছে, যার মূল কমান্ড সেন্টার বোমার আঘাতে উড়িয়ে দিলেও যুদ্ধের ময়দানে পাল্টা আঘাতের তীব্রতা এতটুকু কমবে না, বরং বহুগুণ বেড়ে যাবে। পেন্টাগন ইরানকে ছোঁয়া তো দূরের কথা, পূর্ণাঙ্গ যুদ্ধের নাম শুনলেই পিছু হটছে। তার নেপথ্যে লুকিয়ে থাকা এই মাস্টার প্ল্যানের ভেতরে কি আছে? 2003 সালের ইরাক যুদ্ধ তেহরানের জন্য সবচেয়ে বড় শিক্ষা। দেয়ালে বাঁধানো একটি মোজাইক নকশার কথা ভাবুন। এর একটি টাইলস ভেঙে গুঁড়িয়ে গেলেও যেমন মূল ছবিটার অস্তিত্ব নষ্ট হয় না, ইরানের সেনা কাঠামো ঠিক একইভাবে গড়ে তোলা। কিন্তু কেন এমন জটিল নকশা তৈরি করতে বাধ্য হলো তেহরান? 2003 সালে মাত্র 26 দিনে সাদ্দাম হোসেনের শক্তিশালী ইরাক সরকারের পতন দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। তেহরানের সমরবীররা উপলব্ধি করেন, একক কেন্দ্রীয় কমান্ড সেন্টারের ওপর নির্ভরশীল যে কোনো প্রচলিত বাহিনী আমেরিকার অত্যাধুনিক ট্র্যাকিং ও বোমারু বিমানের সামনে কয়েক সপ্তাহ টিকবে না। সাদ্দামের ভুল থেকে শিক্ষা নিয়ে ইরান সিদ্ধান্ত নেয় তারা আর কোনো হৃৎপিণ্ড রাখবে না যা এক আঘাতে স্তব্ধ করে দেওয়া যায়। 31টি স্বায়ত্তশাসিত জোন, এক বিশাল মাথাহীন সেনাবাহিনী। সোভিয়েত ইউনিয়নের বিকেন্দ্রীভূত যুদ্ধকৌশলকে ঢেলে সাজিয়ে ইরান পুরো দেশকে 31টি সম্পূর্ণ স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রাদেশিক সামরিক জোনে ভাগ করে ফেলে। স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। প্রতিটি জোনে রয়েছে আলাদা আলাদা ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস ইউনিট, বাসিজ আধা সামরিক বাহিনী এবং নিজেদের গোপন অস্ত্রাগার। 4 ধাপের বিকল্প নেতৃত্ব। তেহরানের মূল হেডকোয়ার্টার ধ্বংস হলেও বা যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে গেলেও এই 31টি প্রদেশের স্থানীয় কমান্ডারদের কাছে আগাম নির্দেশনা দেওয়া আছে। এমনকি কোনো কমান্ডারের মৃত্যু হলে লড়াই যেন না থামে, সেজন্য আগে থেকেই 4 ধাপ পর্যন্ত বিকল্প উত্তরসূরি নির্দিষ্ট করে রাখা হয়েছে। স্বয়ংক্রিয় সামরিক ক্ষমতা। কোনো কেন্দ্র থেকে সিগন্যাল পাওয়ার প্রয়োজন নেই। আঞ্চলিক জোনগুলো নিজস্ব উপায়ে স্বাধীনভাবে শত্রুকে ধ্বংস করার ক্ষমতা রাখে। সস্তার প্রযুক্তি। পেন্টাগনের আসল মাথা ব্যথা, আমেরিকা বা পশ্চিমা বিশ্ব শত শত কোটি ডলার খরচ করে বিশাল যুদ্ধ বিমান ও বিমানবাহী রণতরী বানায়, কিন্তু ইরান এই ফাঁদে পা দেয়নি। মোজাইক ডিফেন্সের মূল দর্শনই হলো কম খরচে শত্রুকে বছরের পর বছর ধরে মশার মতো কামড়ে ক্লান্ত করে দেয়া। ইরানের দুর্গম পাহাড়ের খাজে কিংবা ভূগর্ভস্থ টানেলে লুকিয়ে রাখা হয়েছে সস্তার শাহী ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্ষিপ্রগতির ড্রোন স্পিডবোট। যখনই কোনো শত্রু পারস্য উপসাগরে প্রবেশের চেষ্টা করবে, 31টি ভিন্ন ভিন্ন জোন থেকে একযোগে শুরু হবে ড্রোনের ঝাঁক ও মিসাইলের বৃষ্টি। বিশাল অঙ্কের খরচে তৈরি প্যাট্রিয়ট বা আয়রন ডোম এই অবিরাম কম খরচে ড্রোন আর মিসাইল ঠেকিয়ে নিজেদের ভান্ডার খালি করতে বাধ্য হচ্ছে।
মোজাইক ডিফেন্স ইরানকে পেন্টাগন ও ইসরায়েলি বিমান বাহিনীর হামলার হাত থেকে দুর্ভেদ্য সুরক্ষা দিয়েছে ঠিকই, কিন্তু এর সাথে তৈরি হয়েছে এক চরম ভয়ঙ্কর বাস্তবতা। সমরবিদদের মতে এই সিস্টেমের সবচেয়ে আতঙ্কের বিষয় হলো একে একবার সক্রিয় বা চালু করে দিলে চাইলেও আর সহজে বন্ধ করা যায় না। গভীর রাত, পারস্য উপসাগরের ওপর কুয়াশার চাদর। ঠিক তখনই রাডারের পর্দায় ভেসে উঠল একের পর এক ক্লিপ। এগুলো কোনো মার্কিন স্টেলথ ফাইটার নয় কিংবা ইসরায়েলি বম্বারও নয়। এগুলো বেইজিং থেকে উড়ে আসা বিশাল আকারের সামরিক কার্গো বিমান, যা নীরবে নেমে আসছে তেহরানের রানওয়েতে। পশ্চিমা বিশ্ব ভেবেছিল 6 মাসের টানা বোমা বর্ষণে ইরানকে বোধহয় নিঃশেষ করে দেয়া গেছে। ডোনাল্ড ট্রাম্প টিভিতে এসে গর্জন করে বলছেন, ওদের বিমান বাহিনী নেই, নৌবাহিনী নেই, ওরা শেষ। কিন্তু ক্যামেরার পেছনের সত্যটা হলো পেন্টাগনের $1,000 কোটি যুদ্ধযন্ত্র আজ পারস্যের মরুভূমিতে এসে পুরোপুরি আছাড় খেয়েছে। আর রিংয়ের ভেতরে নায়ক হিসেবে দাঁড়িয়ে আছে একটাই দেশ, ইরান। ফাইল নম্বর 1, চীনের গোপন ছাতা এবং আকাশসীমার নতুন সমীকরণ। জোর গুঞ্জন, বেইজিং নাকি সোজাসুজি ময়দানে নেমে পড়েছে। জিব্রাল্টার ব্রডকাস্টিং কর্পোরেশনের গোয়েন্দা তথ্য বলছে অন্তত 16টি ভারী চীনা সামরিক বিমান মালামাল খালাস করেছে তেহরানে। রয়টার্সের ফাঁস হওয়া চুক্তিপত্র বলছে $60 থেকে $70 মিলিয়ন বিনিময়ে চীনের তৈরি অত্যাধুনিক QW-12 এবং FN-16 ঘাট থেকে নিক্ষেপযোগ্য মিসাইল এখন ইরানি যোদ্ধাদের হাতে। আমেরিকান ও ইসরায়েলি বিমান হামলায় যেসব দূরপাল্লার ডিফেন্স সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছিল, চীনের এই ম্যানপ্যাডস প্রযুক্তির মাধ্যমে সেগুলোকে এক নিমিষে নতুন জীবন দিয়েছে তেহরান। এখন মার্কিন পাইলটরা নিচু দিয়ে উঠতে গেলেই প্রতিটি পাহাড়ের খাঁজ থেকে চেপে বসছে চীনা প্রযুক্তির নিখুঁত মৃত্যু ফাঁদ। ফাইল নম্বর 2, পেন্টাগনের খালি ডেপো এবং হরমুজের ফাঁদ। যুদ্ধের বয়স 6 মাস। আমেরিকা কতটুকু জিতেছে? নিউ ইয়র্ক টাইমসের এক কড়া বিশ্লেষণে থরে থরে সাজানো আছে পেন্টাগনের করুণ বাস্তবতা। অস্ত্রাগারের শূন্যতা। দিনের পর দিন মিসাইল চালাতে গিয়ে আমেরিকার নিজস্ব প্যাট্রিয়ট মিসাইল ইন্টারসেপ্টরের স্টক তলানিতে ঠেকেছে। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে ইরানকে মারতে গিয়ে মার্কিন সেনাদল নিজেরাই খালি হাতে দাঁড়িয়ে আছে। হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ। মার্কিন যুদ্ধজাহাজগুলো টহল দিচ্ছে ঠিকই, কিন্তু সমুদ্রের আসল চাবি ইরানের পকেটে। ওমানের সঙ্গে টেবিলে বসে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালীর উত্তরের রুটে একক রাজত্ব থাকবে তেহরানের। আর যে কোনো জাহাজ গেলে গুনতে হবে আবশ্যিক ট্যাক্স। বিশ্বের তেলের ধমনী এখন খাঁটি পার্সিয়ান কবজায়। ফাইল নম্বর 3, ওয়াশিংটনের বিশ্বাসযোগ্যতার মৃত্যু। আজ শুধু শত্রুরা নয়, আমেরিকান মিত্ররাই হোয়াইট হাউসের হাত ছেড়ে দিতে প্রস্তুত। চ্যাথাম হাউসের সাবেক প্রধান রবিন নিবলেটের একটি উক্তি পুরো পশ্চিমাদের গায়ে চাবুকের মতো পড়েছে। তিনি বলেছেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য এক চরম ঐতিহাসিক অপমান। বিশ্ব এখন বুঝে গেছে আমেরিকার ওপর ভরসা করা জীবনের সবচেয়ে বড় ভুল। ট্রাম্পের অস্থিতিশীল নীতি কখনো গ্রিনল্যান্ড কিনে নেওয়ার হুকুম, কখনো ন্যাটো ভেঙে দেওয়ার হুমকি, আবার কখনো রিয়াদ তেহরান আলোচনার মাঝপথে হুট করে শর্ত বদলে ফেলা আমেরিকার বিশ্বস্ততা ভেঙে দিচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলী ভাইস দেখিয়েছেন আসল ছবিটা। সৌদি আরবের মতো চরম মার্কিন অনুগত দেশগুলোও এখন বুঝতে পেরেছে আমেরিকার ছত্রছায়ায় থাকা মানে নিজের পায়ে কুড়াল মারা। তাই তারা তড়িঘড়ি করে তেহরানের সঙ্গে গোপন বৈঠক সারছে আর হাত বাড়াচ্ছে বেইজিং ও মস্কোর দিকে। দ্য ফাইনাল জাজমেন্ট, ভিয়েতনাম থেকে তেহরান। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। ভিয়েতনামের জঙ্গল, ইরাকের মরুভূমি আর আফগানিস্তানের পাহাড় যেভাবে মার্কিন সাম্রাজ্যের অহংকার ঘুমিয়ে দিয়েছিল, ঠিক একইভাবে পারস্য উপসাগরের নীল জলরাশি আজ পেন্টাগনের কবরস্থানে পরিণত হতে যাচ্ছে। পেন্টাগনের $multi-billion স্যাটেলাইট আর সর্বাধুনিক 5th জেনারেশন ফাইটার জেটের রাডার স্ক্রিনে হঠাৎ একটি লাল বিন্দু ভেসে উঠল, তারপরে অদৃশ্য হয়ে গেল। ইউএস সেন্টকমের হাইটেক কন্ট্রোল রুমে শুরু হলো সাইরেনের গর্জন। কয়েক সেকেন্ডের ব্যবধানেই পেন্টাগনের তৈরি একটি অপরাজেয় ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মজবুত দেয়াল তাসের ঘরের মতো ভেঙে পড়ল। মধ্যপ্রাচ্যের আকাশে বছরের পর বছর ধরে আমেরিকা যে জ্যামিং প্রযুক্তির একচ্ছত্র আধিপত্য উপভোগ করছিল, এক ঝটকায় তা মুছে দিয়ে দাবার ছক উল্টে দিয়েছে তেহরান। পশ্চিমা গোয়েন্দা ও সামরিক পরিকল্পনাকারীরা ভেবেছিলেন তাদের সস্তা জ্যামিং প্রযুক্তি আর ভুয়ো জিপিএস সংকেত দিয়েই মধ্যপ্রাচ্যের আকাশে ড্রোনগুলোকে পঙ্গু করে দেওয়া যাবে। কিন্তু পারস্য উপসাগরের আকাশে এখন দেখা যাচ্ছে এক অলৌকিক ও বিভীষিকাময় দৃশ্য।
একের পর এক মার্কিন ড্রোন খসে পড়ছে, পেন্টাগনের চোখ ধাঁধানো সব ফাইটার জেট অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর দূর দিগন্তের লক্ষ্যবস্তুতে ঘড়ির কাঁটা ধরে নিখুঁত আঘাত হানছে ইরানের নতুন আত্মঘাতী ড্রোন। পেন্টাগন স্তব্ধ হয়ে ভাবছে এই জাদুকরী ক্ষমতার পেছনে ঠিক কার শক্তি কাজ করছে। পশ্চিমা গোয়েন্দাদের সতর্কবার্তা এর নেপথ্যে কাজ করছে ক্রেমলিনের অদৃশ্য হাত, যা মধ্যপ্রাচ্যে আমেরিকার নিরাপত্তাকে এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এর বীজ বোনা হয়েছিল কয়েক হাজার কিলোমিটার দূরে ইউক্রেনের রণক্ষেত্রে। 2022 সালে ইরান থেকে মস্কোর হাতে পৌঁছায় শাহিদ 136 ড্রোন, যা রুশ বাহিনীতে নতুন পরিচিতি পায় গেরান 2 নামে। ইউক্রেন যুদ্ধের তীব্র অগ্নিকুণ্ডে হাজারো পরীক্ষার মধ্য দিয়ে এই প্রযুক্তিকে প্রতিনিয়ত শান দিয়েছে রাশিয়া। আর এখন সেই যুদ্ধলব্ধ অভিজ্ঞতা এবং রাশিয়ার অতি গোপন কমেটা এম অ্যান্টি জ্যামিং নেভিগেশন প্রযুক্তি সরাসরি ফেরত পৌঁছে যাচ্ছে তেহরানের হাতে। এটি কোনো সাধারণ সার্কিট নয়, এটি এক বিশেষ সিআরপিএ প্রযুক্তি, যা সাধারণ জিপিএস ব্লকিং বা ভুয়ো সংকেত পাঠানোর সমস্ত পশ্চিমা সামরিক চক্রান্তকে এক নিমিষে নিস্তেজ করে দেয়। মার্কিন ও জোট বাহিনী এতদিন ড্রোন ধ্বংস করতে যেসব কোটি কোটি ডলারের সস্তা জ্যামিং পদ্ধতির উপর নির্ভর করত, ইরানের এই নতুন প্রযুক্তির সামনে তা এখন নিছক খেলনায় পরিণত হয়েছে। এই গোপন ও স্পর্শকাতর প্রযুক্তি হস্তান্তরের সুনির্দিষ্ট প্রমাণ মেলে 2026 সালের 2 মার্চ। সাইপ্রাসের সুরক্ষিত ব্রিটিশ ঘাঁটিতে হঠাৎ আকস্মিক ও নিখুঁত হামলা চালায় একটি ড্রোন। হামলার পর যখন ড্রোনটির ধ্বংসাবশেষ পরীক্ষা করা হয়, তখন তার ভেতরে স্পষ্ট ধরা পড়ে ক্রেমলিনের সেই গোপন অ্যান্টি জ্যামিং কারিগরি। তবে প্রযুক্তি হস্তান্তরের খেলা শুধু মাটিতে বা ড্রোনের ককপিটে থেমে নেই, খেলা পৌঁছে গেছে মহাশূন্যে। মহাকাশে ঘূর্ণায়মান রাশিয়ার সামরিক স্পাইট স্যাটেলাইটগুলো এখন মধ্যপ্রাচ্যে তেহরানের ডিজিটাল চোখ হিসেবে কাজ করছে। মার্কিন বিমান বা রাডার ঠিক কোথায় রাখা আছে, পেন্টাগনের রণতরী কোন স্থানাঙ্কে অবস্থান করছে, তার প্রতিটি সেন্টিমিটারের স্পষ্ট ও লাইভ ছবি চোখের পলকে পৌঁছে যাচ্ছে ইরানের রিভলিউশনারি গার্ডসের কমান্ড সেন্টারে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ও মাস্টার স্ট্রোক বিষয় হলো এই অসম যুদ্ধের অর্থনৈতিক সমীকরণ। ইরান এই যুদ্ধে চালকের আসনে বসে এমন এক ফাঁক পেতেছে, যা পেন্টাগনকে ভেতরে ভেতরে অর্থনৈতিকভাবে খালি করে দিচ্ছে। মাত্র 20 থেকে 70 হাজার ডলারের একটি সস্তা ইরানি আত্মঘাতী ড্রোনকে রুখতে যুক্তরাষ্ট্রকে খরচ করতে হচ্ছে 30 থেকে 50 লাখ ডলারের একটি উচ্চ প্রযুক্তির ইন্টারসেপ্টর মিসাইল। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বাধ্য হয়ে এই পরিস্থিতিকে রাশিয়া ও ইরানের মধ্যে গড়ে ওঠা এক আগ্রাসী সামরিক ঐক্য বলে অভিহিত করেছেন। তার মতে, তেহরানের এই বিকাশমান ও অপ্রতিরোধ ড্রোন কৌশলের পেছনে ভ্লাদিমির পুতিনের হাত রয়েছে।